আগে এসে থাকে, যেরকম বাবা মা যদি আগে এসে থাকে, তাহলে যদি তারা ডিলে হয়ে থাকে, তাহলে কিন্তু লেট অ্যাপ্লিকেশন গুলো কিন্তু অ্যাকসেপ্ট হবে, এটা এক্সেপশন আছে। কিন্তু রিসেন্টলি যদি কেউ আসে এবং এটা যদি ডিলে হয়ে যায় এবং তারা যদি ওভারস্টে হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে এই রিজনেবল এক্সপ্লেনেশন দিতে হবে, দিয়ে ভুলে তারা কিন্তু সুইচ করলে তখন কিন্তু তাদের যে আগের ট্যাক্স ক্রেডিট সিস্টেম যেটা, এটা থেকে তারা সুইচ করে ইউনিভার্সাল ক্রেডিট যাবে এবং তাদের বেনিফিটটা কিন্তু কন্টিনিউ করবে। এবং এইটার ডেডলাইন হচ্ছে এপ্রিল 2025। রাইটলি পয়েন্ট আউট করেছিলেন যে ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে সেটা কিন্তু এপ্রিল থেকে পরিবর্তন হয়ে গেছে। একমাত্র যারা মাস্টার্স কোর্স করবে উইথ রিসার্চ তারাই কিন্তু ডিপেন্ডেন্ট করবে, এবং এটা কিন্তু সিরিয়াস ইম্প্যাক্ট করেছে। ইউ সেটেলমেন্ট স্কিমে কিন্তু রিসেন্টলি একটা চেঞ্জ এসেছে। সেই চেঞ্জটা ভিতরে সেটা হচ্ছে যে ফ্যামিলি মেম্বার জয়নিং এর ক্ষেত্রে একটি চেঞ্জ এসেছে। আমরা জানি যে যারা ইউ সিটিজেন, যারা 2020 31 ডিসেম্বরের আগে যারা এই দেশে এসেছে এবং যাদের রিলেশনশিপ সেই সময় ছিল, তারাই কিন্তু পরবর্তীতে তাদের যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে কিন্তু জয়নিং এর জন্য কিন্তু তারা আনতে পারে, ওই ফ্যামিলি মেম্বাররা কিন্তু জয়েন করতে পারে। তো সেটি মূলত যদি আমি উদাহরণ দেই, যদি কারো ফ্যামিলি মেম্বার ওয়াইফ থেকে থাকে কিংবা স্পাউস থেকে থাকে, যেগুলো ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার, এবং বাবা মাও কিন্তু ফ্যামিলি মেম্বার ভিতরে ডাইরেক্ট ফ্যামিলি মেম্বারের ভিতরে পড়ে, এবং শ্বশুর শাশুড়ি কিন্তু ডাইরেক্ট ফ্যামিলি মেম্বারের ভিতরে পড়ে। অতএব কোনো ইউ সিটিজেন যদি এখানে 2020 31 ডিসেম্বরের আগে এসে থাকে ওই ইউ সিটিজেন, এবং এখানে যদি কন্টিনিউ করে এবং পরবর্তীতে যদি তারা ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডার থেকে থাকে, সেক্ষেত্রে তার যে স্পাউস কিংবা তার যে চিলড্রেন এবং তার বাবা মা শ্বশুর শাশুড়ি, এরা কিন্তু ফ্যামিলি মেম্বার হিসাবে তারা জয়েন করতে পারে। তো রিসেন্টলি যে চেঞ্জটা এসেছে সেটা হচ্ছে যে আগে যেটা ছিল, কেউ যদি এদেশে থেকে থাকে কিংবা এসে থাকে, যেরকম বাবা মা যদি এদেশে আসে ফ্যামিলি পারমিট নিয়ে, এখন তাকে 3 মাসের ভিতরে মূলত তাকে ওই ইউ সেটেলমেন্টের আন্ডারে তাদেরকে অ্যাপ্লিকেশন করে তাদের ভিসা কিন্তু রেগুলারাইজ করতে হবে। এই চেঞ্জটা হচ্ছে 3 মান্থসের এই ডেডলাইনটা মূলত এই আপনার অক্টোবরে এই চেঞ্জটা এসেছে ইউ সেটেলমেন্ট স্কিম এর আন্ডারে। এটা অবশ্যই মানে আপনার এক্সেপশন আছে। এক্সেপশন বলতে চাচ্ছে যদি ওই ইউ ফ্যামিলি মেম্বার যদি তারা আগে এসে থাকে, যেরকম বাবা মা যদি আগে এসে থাকে, তাহলে যদি তারা ডিলে হয়ে থাকে, তাহলে কিন্তু লেট অ্যাপ্লিকেশন গুলো কিন্তু অ্যাকসেপ্ট হবে, এটা এক্সেপশন আছে। কিন্তু রিসেন্টলি যদি কেউ আসে এবং এটা যদি ডিলে হয়ে যায় এবং তারা যদি ওভারস্টে হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে এই রিজনেবল এক্সপ্লেনেশন দিতে হবে যে কেন ডিলে হলো, এটা কিন্তু তাদেরকে বোঝাতে হবে। আর ডেডলাইন হচ্ছে যে এই এখন যদি কোনো বাবা মা যদি দেশে ফ্যামিলি মেম্বার হিসেবে জয়েন করে থাকে ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে, তাহলে তাদের 3 মাসের ভিতরে তাদের কিন্তু তাদেরকে রেগুলারাইজ করতে হবে তাদের লিভ টু রিমেইনটা আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিম। এই চেঞ্জটা মূলত অক্টোবর এসেছে। আবার রেগুলার বলতে মানে কিরকম রেগুলার? যেরকম আমরা বলি, যদি কেউ ইউ সেটেলমেন্টের স্কিমের আন্ডারে যদি কোনো ফ্যামিলি ইউ সিটিজেন যদি এসে থেকে থাকে, দেখা গেলো যে তার বাবা মা হয়তো ভিজিটার ভিসায় আসছে, ভিসায় আসার পরে তাকে কিন্তু সে কিন্তু এই আসার পরে কিন্তু আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে সে কিন্তু তার ভিসাটা ডিপেন্ডেন্ট হিসাবে চেঞ্জ করতে পারবে। তো ডিপেন্ডেন্ট চেঞ্জ করতে গেলে তাহলে সেই ক্ষেত্রে 3 মান্থসের ভিতরে তাদেরকে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন করতে হবে ফর লিভ টু রিমেইন অ্যাজ এ ডিপেন্ডেন্ট অফ এ সিটিজেন যারা আন্ডার ইউ সেটেলমেন্ট আন্ডারে অলরেডি আছে। এবং তাদেরকে কন্টিনিউ থাকতে হবে কিনা, না মানে দেশে যাওয়ার ব্যাপারে তারা যদি ভিজিটারের যদি বাবা মা আসে কিংবা শ্বশুর শাশুড়ি আসে, তারপরে যখন ভিসা চেঞ্জ হলো ডিপেন্ডেন্ট ভিসা গেল, তখন ডিপেন্ডেন্ট ভিসায় তাদেরকে 5 ইয়ার্সের ভিসা দিয়ে দেওয়া হবে। তখন তারা এই 5 ইয়ার্সের ভিতরে তারা দেশে যেতে পারবে, আসতে পারবে। যে অন্য কোনো দেশে যদি তাদের যেতে ইচ্ছে করে সেখানকার ভিসা নিয়ে কেউ গিয়ে 1 বছর থেকে গেল বাংলাদেশে, তখন তাদের কোনো সমস্যা হবে না? কেউ যদি কন্টিনিউয়াসলি যদি
2 বছরের বেশি থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভিসাটা কিন্তু ল্যাপস হয়ে যাবে। আবার তাদের নতুন করে অ্যাপ্লিকেশন করে তাদেরকে কিন্তু আবার আসতে হবে। অতএব কেউ যদি দেশের বাইরে যেতে চান, তারা কিন্তু আপনারা 2 ইয়ার্স ধরে আপনারা কিন্তু দেশের বাইরে থাকবেন না। এই যারা ডিপেন্ডেন্ট হিসেবে আসবেন, তারা আপনার 6 মাস থাকবেন, 7 মাস থাকবেন, চলে আসুন, আবার যান, কোনো অসুবিধা নেই। কিন্তু একটানা আপনি 2 বছর থাকলে আপনাদের যে ভিসাটা থাকবে এটা কিন্তু ল্যাপস হয়ে যাবে, নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই 2 বছর যদি উনি বাইরে গিয়ে থাকলেন, তাহলে ওই যে ওনার যে বেনিফিট ক্লেম করা হয়, সেই বেনিফিটটা উনি পাবেন? বেনিফিট ব্যাপারে কিন্তু একটা ব্যাপার আছে আপা। বেনিফিটের ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি 30 ডেজ এর বাইরে যদি থাকেন, ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। এবং 30 ডেজ এর বাইরে যদি আপনি থাকতে চান, অবশ্যই আপনাকে ইউনিভার্সাল ক্রেডিটের যে কোচ আছে কিংবা আপনার যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু তাদেরকে জানিয়ে যেতে হবে। কারণ যদি দেশের বাইরে যাওয়া হয় এবং সেটা যদি জানানো না হয়, সে যদি 3 মাস 6 মাস থাকে, তাহলে কিন্তু ওই 30 দিনের পরে কিন্তু সে আর ইন্টাইটেল থাকে না। কিন্তু বলে গেলে হয়তো তারা কন্টিনিউ করতে পারে, এবং রিজনিং কিংবা কোনো কম্পেলিং কমিশন সার্কমস্টেন্স থাকলে সেক্ষেত্রে কিন্তু হয়তো কোচ কিংবা ইউনিভার্সাল ক্রেডিট তাকে এক্সকিউজ করতে পারে। কিন্তু 30 দিনের বাইরে থাকলে তাহলে কিন্তু তার বেনিফিটটা ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু বন্ধ হয়ে যাবে। অতএব 2 বছর তো অনেক দূরের ব্যাপার। তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে ইউনিভার্সাল ক্রেডিট শুধু এই যে ডিপেন্ডেন্ট যারা, তারা নাকি সবারই জন্য, ইউনিভার্সাল ক্রেডিটে যারা আছে সবারই জন্য একই নিয়ম যে 30 দিনের বাইরে থাকলে? এটা সবার জন্যই প্রযোজ্য। তবে ইন্টারেস্টিংলি যারা ইউ সেটেলমেন্টে ডিপেন্ডেন্ট থাকে, বাবা মা, শ্বশুর শাশুড়ি যারা এই ধরনের, ইভেন ওয়াইফ কিংবা এরা কিন্তু এই ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু ইন্টাইটেল। ইভেন তারা যদি বয়স করেও আসে, তারা কিন্তু এই যে স্টেট পেনশন, সেটার জন্য তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তাদের জন্য কিন্তু NHS যে ট্রিটমেন্ট, এটাও কিন্তু তাদের জন্য ফ্রি। এবং তারা কিন্তু লাইক এ ব্রিটিশ সিটিজেন, সব ধরনের সবকিছু কিন্তু তারা বেনিফিট পাবে। শুধু পার্থক্য একটাই, যে তাদের পাসপোর্ট নাই, কিন্তু ডিপেন্ডেন্ট হিসেবে এসে তারা কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা তারা পাবে। বেনিফিটে এর ভিতরে একটা সিরিয়াস চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে যে কনজারভেটিভ গভর্নমেন্ট থাকার সময় তারা কিন্তু এই ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু তারা ইন্ট্রোডিউস করে। এবং প্রথমে তারা কিছু কিছু জায়গায়, কিছু কিছু এরিয়ায় তারা ইন্ট্রোডিউস করে, পরবর্তীতে আস্তে আস্তে সারা ইউকেতে এটা তারা চেঞ্জ এনেছে। তো এই মুহূর্তে তারা যেটা বলছে যে যারা ওল্ড সিস্টেমে বেনিফিট নিয়ে থাকে, যেটাকে লিগাসি বেনিফিট বলা হয়ে থাকে, যেরকম ট্যাক্স ক্রেডিট, তারপরে চিলড্রেন ট্যাক্স ক্রেডিট, তারপরে আপনার আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স, এই ধরনের 6টা মূলত বেনিফিট, যেগুলো মূলত আপনার লিগাসির ভিতরে পড়ে। এই 6টা বেনিফিট যারা আছে তাদেরকে মাইগ্রেশন নোটিশ দেয়া হচ্ছে। এর ভিতরে কিন্তু অনেককে দেওয়া হয়েছে, কয়েক মিলিয়ন লোকরে দেওয়া হয়েছে। এবং তাদেরকে ওই মাইগ্রেশন নোটিশ দেওয়ার পরে বলা হচ্ছে 60 ডেজের ভিতরে তারা অবশ্যই এই যে ইউনিভার্সাল ক্রেডিট, এটাতে তারা অ্যাকাউন্ট খুলে, এটা কিন্তু অ্যাকাউন্ট খুলতে হয়, ওখানে ইমেল লাগে, তার NI নাম্বার লাগে, তার ডেট অফ বার্থ সমস্ত কিছু দিয়ে, এবং আইডিও লাগে, দিয়ে খুলে তারা কিন্তু সুইচ করলে তখন কিন্তু তাদের যে আগে ট্যাক্স ক্রেডিট সিস্টেম যেটা, এটা থেকে তারা সুইচ করে ইউনিভার্সাল ক্রেডিট যাবে এবং তাদের বেনিফিটটা কিন্তু কন্টিনিউ করবে। এবং এইটার ডেডলাইন হচ্ছে এপ্রিল 2025। এপ্রিল 2025 এর ভিতরে যদি যারা লিগাসি বেনিফিটে আছে, সেই বেনিফিট মাইগ্রেশন নোটিশ পাওয়ার পরে 60 ডেজ তাদেরকে সময় দেওয়া হয়, এর ভিতরে যদি তারা সুইচ করে ওইটাই না যায়, তাহলে তাদের যে বেনিফিট আছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অটোমেটিক্যালি হয়ে যাবে। জি। তো এই যে আনএমপ্লয়মেন্ট, যেটা আনএমপ্লয়মেন্ট বেনিফিট, এটা কিরকম, কি শর্ত থাকে আনএমপ্লয়মেন্ট বেনিফিটে? এটা এখন তো আগে যেটা ছিল যে জব সেকার অ্যালাউন্স যেটা বলা হতো, এটা কিন্তু রিপ্রেজেন্ট করে যাচ্ছে। জব সেকার অ্যালাউন্স 6টা, যে ট্যাক্স ক্রেডিট যেটা আগে যারা অল্প বেতনে কাজ করতেন বা বাচ্চা ছিল, সেক্ষেত্রে তারা বাচ্চার জন্য চিলড্রেন ট্যাক্স ক্রেডিট পেতেন, এবং অ্যাডাল্টের জন্য ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট পেতেন, এইভাবে কিন্তু পেত। এখন যে আনএমপ্লয়মেন্ট যে জব সেকার অ্যালাউন্স, যেটা লিগাসির ভিতরে 6টা বেনিফিট পড়ে, অ্যাবলিশ হয়ে
যাচ্ছে এবং ফাইনালি এটা অ্যাবলিশ হচ্ছে এবং তারা কেউ যদি সুইচ করে না যায় মাইগ্রেশন লেটার পাওয়ার পরেও তাদের এই জব সিকার অ্যালাউন্স এটা বন্ধ হয়ে যাবে, এটার এক্সিস্ট করবে না, এটার অস্তিত্ব আর এপ্রিল 2025 এর পরে আর থাকবে না। ওকে, তো লেগেসি মানে বেনিফিটস মানে কোনো নির্দিষ্ট কোনো সময় আছে যে এই সময় পর্যন্ত লেগেসি বেনিফিট দেওয়া হয়? লিগ্যাসি বেনিফিট কথা বলা হয়েছে যে এই এপ্রিল পর্যন্ত মূল্য থাকবে, এরপর আর এটা থাকবে না। এর ভিতরে যারা যারা সুইচ করে নতুন অ্যাকাউন্টে জয়েন করবে তাদের তো কন্টিনিউ করবে আন্ডার ইউনিভার্সাল ক্রেডিট, মানে 6টা বেনিফিটকে একটা প্লেসে নিয়ে আসছে। ওর ভিতরে হাউজিং বেনিফিট, ওর ভিতরে আপনার জব সিকার, কেউ যদি জব না করে তার জন্য, বাচ্চা থাকলে এক ধরনের, বাচ্চা অসুস্থ থাকলে এক ধরনের, এগুলো মানে এমন 6টা ক্যাটাগরি যেটা আছে। 6টা যেটা আমি বলছি যে 6টা বেনিফিটই মূলত আপনার ওই একটা সিস্টেমের ভিতরে মূলত নিয়ে আসছে। স্টুডেন্টদের ভিসার ব্যাপারে আসলে সেভাবে কোনো পরিবর্তন আসে নাই। আগে যেটা ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 তাদেরকে থাকতে হবে এবং তাদের একটা ফান্ড থাকতে হবে, তারপরে একটা ক্যাশ লাগবে, যেটাকে অফার লেটার ক্যাশ লাগবে ইউনিভার্সিটিতে এই এবং মেনটেন্যান্সের কথা বলেছি, যেটা 9 মাস তাদেরকে মূলত একটা মেনটেন্যান্স দেখাতে হয়। লন্ডনের ভিতরে থাকলে এক ধরনের, লন্ডনের বাইরে থাকলে আরেক ধরনের, এবং ক্যাশ লেটার থাকলে, এগুলো থাকলে সাধারণত দেখা যায় যে তাদের ভিসা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, ভিসা কিন্তু দিয়ে দেয়। আর যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, আপার রাইটলি পয়েন্ট আউট করেছিলেন যে ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে সেটা কিন্তু এপ্রিল থেকে পরিবর্তন হয়ে গেছে। একমাত্র যারা মাস্টার্স কোর্স করবে উইথ রিসার্চ তারাই কিন্তু ডিপেন্ডেন্ট করবে, এবং এটা কিন্তু সিরিয়াস ইম্প্যাক্ট করেছে। এই দেশে কিন্তু স্টুডেন্ট আসা অনেক অনেক কমে গেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এদেশের যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর উপরে কিন্তু এটা ইম্প্যাক্ট, নেগেটিভলি ইম্প্যাক্ট করেছে। কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু এদের হিউজ একটা টিউশন ফি এবং একটা ইনকাম আছে, কিন্তু যেহেতু এই ডিপেন্ডেন্ট আনতে পারছে না, অতএব এদেশে কিন্তু স্টুডেন্ট আনা কিন্তু অনেকাংশে বন্ধ হয়ে গেছে। তো যে কারণে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে অনেক ইউনিভার্সিটি হয়তো তাদের অন্য কোনো ইউনিভার্সিটিকে মার্চ করতে হতে পারে, কিংবা তাদের অন্য কোনো অল্টারনেটিভস করতে পারে, কারণ তারা সিরিয়াসলি তারা ফিনান্সিয়াল ডিফিকাল্টিতে পড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।